এপিসোড ৫ এর শুরুতে এসুনকে বাইরে গল্প করতে দেখি, যেখানে তখন গুয়ানশিকও আসে। আমরা জানতে পারি যে গুয়ানশিককে কেউ কাজ দিচ্ছে না। তখন সেখানে থাকা একজন মহিলা বলে কাছে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, তাকে বলে সেখানে গিয়ে কাজ দেখতে। তারপর আমরা এসুনকে দেখি যে শামুক টাইপের কিছু জিনিস বিক্রি করছিল। তখন সেখানে থাকা একজন মহিলা বলে, তোমার হাজব্যান্ড সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকে যাতে কেউ তাকে কাজে নেয়। আমরা দেখি যে গুয়ানশিকও সেখানে চলে আসে। সে তার হাতে আবার ব্যথা পেয়েছিল। এসুন তাকে জিজ্ঞাসা করে এসব কিছু কেমনে হলো। সে বলে কাজ এখনো শিখছি। তারপর আমরা তাদের দুজনকে বাড়িতে দেখতে পাই, যেখানে গুয়ানশিক ৩ দিন ধরে কাজে যায়নি কারণ সে কাজ পাচ্ছিল না। পরের দিন সকালে আমরা তাদের দুজনকে আবার দেখতে পাই, যেখানে এসুন তাকে বলে যদি কাজ না পাও তাতে কিছুই হবে না, তুমি বিশ্রাম নাও। কিন্তু গুয়ানশিক বলে বিশ্রাম নেওয়া খুব আজব লাগে। যদি আমি বাড়িতে এভাবে বসে থাকি তাহলে আমরা ৪ জন কিভাবে খাবো। এটি বলে সে যেতে শুরু করে। তখন এসুন বলে যদি প্রয়োজন হয় আমি কিছু টাকা উপার্জন করতে পারবো। গুয়ানশিক তাকে বলে তুমি তো বাঁধাকপিও বিক্রি করতে পারোনি। পরবর্তী সিনে আমরা এসুন এবং তার মেয়েকে দেখতে পাই, যেখানে এসুন বলে ভালো হলো আমি এই মার্কেটে এসেছি, কারণ আমি এখানে এসে টাকা বাঁচাতে পেরেছি। যদি তোমার বাবা এখানে আসতো তাহলে তিনি আরো বেশি টাকা দিতেন। তখন আমরা একটি অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে এসুন কাঁদছে আর তার দাদি তার সামনে ছিল। তার চাচা চিৎকার করে বলছেন তুমি এখানে কেন এসেছো? যদি টাকার জন্য এসে থাকো তাহলে সোজাসুজি বলে দাও, আর যদি কিছু না বলো তাহলে এখান থেকে চলে যাও। এসুন তার দাদির কাছে সাহায্য চাইতে এসেছিল। তখন তার চাচা তার দাদিকে বলে তুমি যদি চাও তাহলে এই আন্টিটাকে দিয়ে দাও। কিন্তু এসুন তার আত্মসম্মানের কারণে কোনো কিছুই বলতে পারছিল না। সে তাদের কাছে সাহায্য চাইতে পারছিল না। কিন্তু তার দাদি বলে তোমার সন্তানদের খাওয়ানোর কিছুই নেই আর তুমি কিছু বলতে পারছো না, তুমি এখনো একটা কাঁদতে থাকা শিশু। পরের সিনে আমরা এসুনকে বাড়িতে দেখতে পাই, যেখানে সে গুয়ানশিককে বলে আমি তাড়াতাড়ি বুড়া হতে চাই। কিন্তু গুয়ানশিক তাকে জিজ্ঞাসা করে কেন। এসুন বলে একবার আমি ভেবেছিলাম আমি মায়ের মতো বড় হয়ে গরম পাত্র নিজের হাতে তুলে নিতে পারবো। যতবার আমি এটা করার চেষ্টা করি আমি ব্যর্থ হই। গুয়ানশিক তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। তখন বাইরে থেকে একটি আওয়াজ আসে, যা তার দাদি হতে শোনা যায়। তার দাদি তার জন্য সাহায্য নিয়ে আসেন। এসুন তার দাদিকে জিজ্ঞাসা করে আপনি এগুলো কোথা থেকে চুরি করেছেন। তারপর তার দাদি বলেন এটা সব আমার টাকা, আমি এগুলো বাঁচিয়ে রেখেছিলাম, কারণ যদি আমার ছেলে জানতো তাহলে তা পুরোপুরি নষ্ট করে দিত। তারপর এসুন প্রশ্ন করে তবে আপনি আমাকে কেন এগুলো দিচ্ছেন। এবং তার দাদি বলে তোমার মা আমাকে হুমকি দিয়েছিল এবং বলেছিল এরপর আমরা দুজন সমান হব। কিন্তু এসুন কিছুই বুঝতে পারে না। এরপর আমাদের অতীতে ফিরে যাওয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এসুনের মাকে দেখতে পাই, যিনি তার দাদির কাছে আসেন। এরপর তারা একটি স্টুডিওতে চলে যায়, যেখানে এসুনের মা তার দাদিকে বলেন আমার হাতে বেশি সময় নেই, আপনাকে এসুনের সাহায্য করতে হবে। সে তার শাশুড়িকে বলে যদি কখনো এসুন তোমার কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চায় তাহলে তুমি তার সাহায্য করো। তারপর আমরা এসুনের মাকে দেখি, যিনি একটি ছবি তুলেন এবং সেই ছবি ছিল তার শেষ ছবি। আমরা বর্তমান সময়ের মধ্যে ফিরে আসি, যেখানে আমরা দেখি এসুন এসব শোনার পর কাঁদছে। এসুন তার দাদিকে বলে যখন আমি একদিন দাদি হব তখন কি আমি আমার মাকে ভুলে যাব। তার দাদি বলেন এমন কিছুই নয়, তবুও তুমি তোমার মাকে মনে করবে। আমরা গুয়ানশিককেও দেখি যে সেখানে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তারপর এসুন সেই বইটি নিয়ে নেয়। তারপর সে তার দাদিকে বলে আমি তোমাকে একদিন প্রাউড ফিল করাবো এবং আমি সবসময় ভালো জীবনযাপন করব। তারপর আমরা দেখি গুয়ানশিক ওই টাকা দিয়ে একটি নতুন নৌকা কিনে, যার জন্য সবাই খুশি ছিল। আমরা সেখানে গুয়ানশিকের মা বাবা এবং তার দাদিকে দেখি। এসুনও সেখানে ছিল, যে আনন্দে নাচছিল। গুয়ানশিকও তাদের আনন্দ দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। সেখানে হঠাৎ এসুনের পেটে ব্যথা শুরু হয় এবং গুয়ানশিক তাকে নিয়ে হসপিটালের দিকে যাওয়া শুরু করে। পরবর্তী সিনে আমরা এসুনকে দেখি, সেখানে গুয়ানশিকের মা এবং দাদিও ছিল। তারা বলছিল এগুলো সব এসুন তৈরি করেছে। গুয়ানশিকের দাদি খুব প্রশংসা করছিল এসুনের, যা স্বাভাবিক ছিল না। ঠিক তখনই গুয়ানশিক সেখানে এসে পৌঁছায়। তখন আমরা তার পিঠে একটি শিশু বাচ্চা দেখতে পাই, যেটি তারই সন্তান। তখন আমরা বুঝতে পারি কেন গুয়ানশিকের দাদি তার প্রশংসা করছিলেন, কারণ এখন তার একটি নাতি হয়ে গিয়েছে। গুয়ানশিক তার মা এবং দাদিকে দেখে বলে তোমরা এখানে কি করছো? এখানে তোমাদের কি কাজ? কি তোমরা আবার আমার সাথে ঝগড়া করতে এসেছো?
তখন এসব শোনার পর এসন বলে, তোমার দাদি এবং মা আমাকে এখন খুব গুরুত্ব দিচ্ছে, কারণ আমি তাদের একটি নাতি দিয়েছি। পরে আমরা একটি রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে গুয়ানশিক এবং একজন বৃদ্ধ পুরুষকে দেখতে পাই। সেই বৃদ্ধ পুরুষ তাদের বলে, তুমি তোমাদের নতুন বাড়িতে যাচ্ছ? গুয়ানশিক বলে, হ্যাঁ আমরা যাচ্ছি। গুয়ানশিক ওই বৃদ্ধ পুরুষকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই বৃদ্ধ লোক তাকে থামিয়ে দেয় এবং বলে, কিছু কিছু কথা না বলাই ভালো। তবে গুয়ানশিক ওই বৃদ্ধকে তারপর ধন্যবাদ বলে। আমরা গুয়ানশিককে দেখি যে এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে এসন বেরিয়ে আসে। ওই বৃদ্ধ পুরুষ তাকে বলে, তুমি তোমার সবকিছু গুছাও। এখানে আমরা গুয়ানশিককে দেখি যে এখনো ধন্যবাদ বলছে সবকিছুর জন্য। এদিকে সেই পুরুষ তাকে উপেক্ষা করছে। আমরা ওই বাড়ির বৃদ্ধ মহিলাকেও দেখি, যিনি তাকে বলেন, আমরা একা খেতে পারবো না, যাও তোমাদের সন্তানদের তুলে আনো। এটা শুনে এসন গুয়ানশিককে জিজ্ঞাসা করে, আমরা কেন প্যাকিং করছি? ওই বৃদ্ধ মহিলা এসনকে বলে, তুমি এই ভাড়া বাড়িতে খুব বেশি সময় থেকে গেছো, এখন তোমার নিজের বাড়িতে গিয়ে থাকো। এসন গুয়ানশিকের দিকে আবেগপ্রবণ হয়ে তাকিয়ে থাকে। তখন গুয়ানশিক মাথা নেড়ে হাসে। তারপর আমরা এসনকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এটি ছিল এসনের ছোটবেলার বাড়ি, মানে যেটাতে তার মা থাকতো। তখন গুয়ানশিক তাকে বলে, তুমি 6 বছর থেকে এখানে আসতে এবং তুমি যখনই সময় পেতে তুমি এখানে আসতে। এই সময় এসুন আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এসুনের ছোট বয়স দেখতে পাই। অনেকগুলো আবেগপ্রবণ সিন দেখানো হয়, যেখানে এসুন তার মায়ের সাথে ভালো সময় কাটাতো। আমরা গুয়ানশিককে দেখি যে তাকে বলে, তোমার এই বাড়িটি খুব পছন্দ ছিল, কারণ তোমার মা এখানে থাকতেন। তুমি বলেছিলে যে তোমার মা এই বাড়িটি সবসময় কিনতে চেয়েছিলেন। তখন এসুন বলে, আমাদের কি এর ভাড়া দিতে হবে? গুয়ানশিক বলে, না, আমি এটা কিনে নিয়েছি, এখন এটা আমাদের বাড়ি। এটা শুনে এসুন খুব জোরে জোরে কাঁদতে থাকে এবং বলে, এটা প্রথমবার আমার নিজের বাড়ি আছে, আমার নিজের বাড়ি। তারা এতটাই খুশি ছিল যে তারা খুশিতে কাঁদছিল। পরবর্তী দৃশ্যে আমরা এসন এবং গুয়ানশিককে দেখি, যারা তাদের বাড়ি সাজাচ্ছে। গুয়ানশিক এসনকে বলে, চলো আমরা ছবি তুলি। গুয়ানশিক ক্যামেরা চালু করে রেখে দেয়। তারপর তারা সবাই একটি ছবি তুলে। এ সময় আমরা এসনকে প্রেগনেন্ট অবস্থায় দেখি। পরবর্তী সিনে আমরা দেখি এসন রাতে ঘুমাচ্ছিল। তখন স্বপ্নে তার মা আসে। তারপর এসন তার মাকে বলে, তুমি কি খুশি কারণ আমি এই বাড়ি কিনে নিয়েছি? তার মা বলে, তোমার পাশের প্রতিবেশীর কাছে একটি ট্রাক আছে। তার মা আবার বলে, তোমার স্বামীর এখন গাড়ি কেনা উচিত। এসুন বলে, তুমি কি এখানে এসব নিয়ে কথা বলতে এসেছ? তোমার কি সেই ট্রাক থেকে ঈর্ষা হচ্ছে? তার মা আবার এসুনের দিকে তাকিয়ে বলে, ওই মহিলার কাছে ট্রাক আছে। আমরা এসুনকে দেখি যে উঠতে থাকে এবং তার মেয়েকে বলে, প্রতিবেশীর কাছে যাও, তাদের নিয়ে এসো। এসুনের পেটে তখন ব্যথা হচ্ছিল। আমরা দেখি তার প্রতিবেশী তাকে সেই ট্রাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে তার একটি ছেলে হয়েছে। গুয়ানশিকের দাদি এবং তার মা তাদের বাড়িতে ছিল এবং তারা খুব খুশি ছিল। তখন সেখানে কিছু মহিলারাও আসে, তারাও খুব খুশি ছিল। পরবর্তী সিনে আমরা সাঙ্গিলকে দেখি, যে সেখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তার বিপক্ষে কেউ ছিল না। আমরা দেখি যে সেখানে সেই মহিলারা এসুনের সঙ্গে ছিল। তারা এসুনকে ডেপুটি চিফ হওয়ার জন্য সুপারিশ করতে শুরু করে। তবে এসুন তাদের থামতে বলে, কারণ সে বলে, আমার রাজনীতিতে কোনো আগ্রহ নেই। তখন সাঙ্গিল বলে, আমি এভাবে কাউকে চিফ বানাতে পারি না এবং কেউ চিফ হতেও পারবে না। তারপর তারা দুজনের মধ্যে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এসুন প্রেসিডেন্ট হয়ে যায় এবং তারা ছবি তুলছে। চেনে আমরা দেখি তারা সবাই গিয়েছে একটি ডান্স শপ বন্ধ করার জন্য, কারণ তারা মনে করে যে এটি তাদের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। এরপর আমরা এসুনকে দেখি যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমরা সাঙ্গিলকে দেখি সে সেখানে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু এসুন তাকে থামিয়ে দেয় এবং বলে, এটি একটি মহিলাদের টয়লেট। আমরা দেখি যে সাঙ্গিল ভিতরে চলে যায়। সেখানে এসুন দেখতে পায় সাঙ্গিলের ওয়াইফ এবং মেয়েও ছিল। এসুন ভাবছে যে কিভাবে সে তাদের বাইরে বের করে আনবে। তখন এসুন জানলা খেয়াল করে এবং এটি ব্যবহার করে সে তাদের নিয়ে কোনোভাবে বাইরে বের হতে সক্ষম হয়। কিন্তু সাঙ্গিল বুঝে যায়। তাদের আটকানোর জন্য এসুন এমন একটা ভান ধরে যে সে তাদের ধরার চেষ্টা করছে এবং তাদের পিছনে। তখন আমরা দেখি সাঙ্গিলের ওয়াইফ একটি জুতা সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর আমরা এসুনকে এবং সাঙ্গিলের ওয়াইফকে একটি শপে দেখি, যেখানে সে একটি জুতা কিনছিল, কারণ সাঙ্গিলের ওয়াইফ সেই জুতা রেখে চলে এসেছিল আর সেই জুতা ছিল সাঙ্গিলের হাতে। তারপর তারা দুজন শপ থেকে বের হয়ে হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর সাঙ্গিলের ওয়াইফ এসুনকে বলে, তুমি খুব ভালো হাজব্যান্ড পেয়েছো। তারপর সাঙ্গিলের ওয়াইফ তার ছোট মেয়েকে বলে, তুমি বড় হয়ে এই মহিলার মতো তোমার হাজব্যান্ড চুজ করিও।
পরবর্তী সিনে আমরা দেখি গুয়ানশিক সে তার বোর্ডে রং করছিল। তখন কিছু লেখার জন্য সে এসুনকে তার বোর্ডে ডাকতে থাকে, কিন্তু এসুন বলে বোর্ডে মহিলাদের আসা আনলাকি হিসাবে ধরা হয়। তবে গুয়ানশিক তাকে বোর্ডে নিয়ে আসে। বোর্ডে তার সন্তানেরাও ছিল। তারপর তারা সবাই সাগরের মাঝখানে চলে আসে, যেখানে গুয়ানশিক তাকে থামিয়ে দেয়। এসুন বলে, আমি বলেছিলাম না ড্রাগন কিং আমাদের উপর রেগে যাবে। তারপর আমরা এসুনকে দেখি যে সেই বোর্ডে গেউমুডং লিখছে, যার মানে আমি জানি না। তারপর এসুন বলে, এখন আমাদের একটি বাড়ি এবং একটি বোর্ড আছে, এটা খুব ভালো। গুয়ানশিক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খুশি? এসুন বলে, হ্যাঁ আমি খুব খুশি। গুয়ানশিক তার পরিবারের সাথে বোর্ডে খুব ভালো সময় কাটায়। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়।